পলিটিক্যাল ইকোনমিক প্রথম খণ্ড। প্রকাশকের কথা। মহান স্ট্যালিন তার বিখ্যাত সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের অর্থনৈতিক সমস্যা গ্রন্থে লিখেছিলেন, আমি মনে করি রাজনৈতিক অর্থশাস্ত্র প্রসঙ্গ মার্ক্সবাদী পাঠ্যপুস্তকের গুরুত্ব যতটা বোঝা উচিত কমরেডরা তা বোঝেন না। কেমন করে আমরা পুঁজিবাদী দাসত্ব ভেঙে ফেললাম, কেমন করে আমরা সমাজতান্ত্রিক পথে আমাদের দেশের অর্থনীতিকে গড়ে তুললাম, এইরকম ও আরও অনেক বিষয় বিদেশি কমরেডরা জানতে চান। তাই রাজনৈতিক অর্থশাস্ত্র প্রসঙ্গে একটা ভালো পুস্তক শুধু আমাদের দেশের পক্ষে গুরুত্বপূর্ণ নয়, এর প্রভূত আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রয়োজন মেটানোর জন্য কমরেড স্ট্যালিন উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই কাজে তিনি সোভিয়েত অর্থনীতিবিদদের পরিচালনা করেছিলেন এবং প্রখ্যাত সোভিয়েত অর্থনীতিবিদদের সংগঠিত করে 5টি আলোচনা সভারও আয়োজন করেছিলেন। প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল 1941 সালের 29শে জানুয়ারি এবং সর্বশেষ আলোচনা হয়েছিল 1952 সালের 15 ফেব্রুয়ারি। রাজনৈতিক অর্থশাস্ত্রের এই গ্রন্থটি রচনা করেছিলেন প্রখ্যাত সোভিয়েত অর্থনীতিবিদেরা। এদের মধ্যে ছিলেন কেভি অস্ট্রোভিনিবিটিনিয়াভ, টিডি সেপিলভ, এল.এ. লিওটিনেভ, আই.টি. ল্যাপটেভ, আই.আই. কুজমিনভ, এল.এম. গাটাস্কি, পি.এফ. ইউদিন, এ.আই. সাপকভ, ভিহাই পেরেসলেনিক, ভি.এস. স্ট্যারোস্কোভি। বইটি খসড়া রচনা করে অসংখ্য গুণীজনের মধ্যে বিতরণ করা হয়েছিল। খ্যাতনামা সোভিয়েত অর্থনীতিবিদেরা তার উপর অসংখ্য সংশোধনী জমা দিয়েছিলেন। সেই অর্থে এই গ্রন্থটি কমরেড স্ট্যালিনের নেতৃত্বে একটা যৌথ চর্চার ফসল বলা যায়। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় রুশ ভাষায় 1954 সালে। এর ইংরাজি সংস্করণ লন্ডনের লরেন্স অ্যান্ড উইশার্ট কোম্পানি প্রকাশ করে 1957 সালে। ইংরাজিতে অনুবাদ করেছিলেন সি.পি. দত্ত ও আন্দ্রু রদস্টেইন। আমরা এই ইংরাজি সংস্করণেই অনুসরণ করছি। অনুবাদের ক্ষেত্রে আমরা সাধ্যানুযায়ী যথাযথ থাকার চেষ্টা করেছি। কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তার সম্পূর্ণ দায় আমাদের। ধন্যবাদান্তে শঙ্কর ঘোষ, প্রমিথিয়াস পাবলিকেশন হাউসের পক্ষে, এপ্রিল 2017। ভূমিকা। রাজনৈতিক অর্থশাস্ত্র সমাজ বিজ্ঞানের পর্যায়ভুক্ত। মানব সমাজের বিকাশের ভিন্ন ভিন্ন স্তরে এই বস্তুজগৎ সম্পদের সামাজিক উৎপাদন ও বন্টনের নিয়ম পর্যালোচনা করে। সমাজ জীবনের ভিত্তি হলো বস্তুগত উৎপাদন। বাঁচার জন্য মানুষের খাবার দরকার, পোশাক দরকার এবং জীবন ধারণের জন্য অন্যান্য উপকরণ দরকার। এইসব পাওয়ার জন্য মানুষকে উৎপাদন করতে হয়, তাদের কাজ করতে হয়। মানুষ জীবন ধারণের বস্তুগত উপকরণ উৎপাদন করে, অর্থাৎ প্রকৃতির সাথে সংগ্রাম চালিয়ে যায়। এই সংগ্রাম সে একা একা করে না, করে দল বেঁধে, গোষ্ঠীবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে। তাই উৎপাদন সবসময় সব পরিস্থিতিতে সামাজিক উৎপাদন, আর শ্রম হলো সামাজিক মানুষের একটা ক্রিয়া। বস্তুগত সম্পদ উৎপাদনের প্রক্রিয়ায় নিম্নলিখিত বিষয়গুলি থাকা দরকার: মানব শ্রম, শ্রমের বিষয়বস্তু, শ্রমের উপকরণ। শ্রম হলো মানুষের উদ্দেশ্যমুখী ক্রিয়া। এই শ্রমের প্রক্রিয়ায় নিজের প্রয়োজন মেটানোর জন্যে মানুষ প্রকৃতির বস্তুকে গ্রহণ করে, তাকে রূপান্তরিত করে। মানুষের অস্তিত্বের জন্য শ্রম হলো স্বাভাবিক প্রয়োজন, অবশ্য প্রয়োজনীয় শর্ত। শ্রম ছাড়া মানুষের জীবন ধারণ অসম্ভব। যেসব জিনিসকে কেন্দ্র করে মানুষের শ্রম, তার সব কিছুকেই শ্রমের বিষয়বস্তু বলা হয়। প্রকৃতির সরাসরি শ্রমের বিষয়বস্তু সরবরাহ করতে পারে। যেমন ধরুন কাঠ, জঙ্গলে যা কাটা হয়
বা খনিজ দ্রব্য যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয় শ্রমের বিষয়বস্তু, যা নিয়ে শ্রম কাজ করে, অর্থাৎ ধাতব কর্মশালায় খনিজ দ্রব্য, বয়নশিল্পে তুলো, তাঁতশিল্পে সুতো, তাকে বলা হয় কাঁচা মাল। শ্রমের উপকরণ হলো এমন সব জিনিস যার সাহায্যে মানুষ শ্রমের বিষয়বস্তুর উপর ক্রিয়া করে। শ্রমের উপকরণের পর্যায়ে সবচেয়ে প্রথমে আছে উৎপাদনের উপকরণ। এর সাথে আছে জমি, উৎপাদনের উদ্দেশ্য, ব্যবহৃত ঘরবাড়ি, রাস্তাঘাট, খাল, গুদাম ইত্যাদি। শ্রমের উপকরণের মধ্যে নির্ধারক ভূমিকা পালন করে উৎপাদন উপকরণ। এর মধ্যে আছে নানা ধরনের হাতিয়ার। কাজের সময় মানুষ এইসব হাতিয়ার ব্যবহার করে। হাতিয়ার বলতে বোঝায় আদিম মানুষ স্থূল পাথরের উপকরণ থেকে আধুনিক যন্ত্রপাতি, এই সব কিছু উৎপাদন উপকরণের বিকাশের স্তর প্রকৃতির উপর সমাজের আধিপত্য স্তরকে নির্ধারণ করে উৎপাদনের বিকাশ স্তরকে। কি উৎপাদিত হচ্ছে তার দ্বারা বিভিন্ন অর্থনৈতিক যুগের পার্থক্য নিরূপিত হয় বস্তুগত সম্পদ উৎপাদিত হচ্ছে কিভাবে, উৎপাদন হচ্ছে কি ধরনের যন্ত্র দিয়ে। শ্রমের বিষয় ও শ্রমের উপকরণ নিয়ে গঠিত হয় উৎপাদন উপকরণ। শ্রম শক্তির সাথে বিযুক্ত উৎপাদন উপকরণ আপনা আপনি কিছু উৎপাদন করতে পারে না। শ্রমের প্রক্রিয়ার জন্যে বস্তুগত সম্পদ উৎপাদনের প্রক্রিয়ার জন্যে শুরুতে শ্রম ও শক্তিকে উৎপাদনের উপকরণের সাথে যুক্ত হতেই হয়। শ্রমশক্তি হলো মানুষের কাজ করার ক্ষমতা, মানুষের দৈহিক ও মানসিক শক্তির যোগফল। এর সাহায্যে মানুষ বস্তুগত সম্পদ উৎপাদন করতে পারে। শ্রমশক্তি হলো উৎপাদনের সক্রিয় উপাদান। এই শ্রমশক্তি উৎপাদন উপকরণকে গতিশীল করে। উৎপাদন যন্ত্র বিকাশের সাথে সাথে মানুষের কাজের ক্ষমতা, দক্ষতা, কাজের অভ্যাস ও উৎপাদনের অভিজ্ঞতা বিকশিত হয়। বস্তুগত সম্পদের উৎপাদন উপকরণ এবং উৎপাদনের অভিজ্ঞতা ও কাজের অভ্যাসের দ্বারা যারা এই উৎপাদন যন্ত্রকে কাজে লাগিয়ে বস্তুগত উৎপাদন করে, এই দুয়ে মিলে সমাজের উৎপাদিকার শক্তি তৈরি হয়। সমাজ বিকাশের সমস্ত স্তরে শ্রমজীবী জনগণ হলো মূল উৎপাদিকার শক্তি। উৎপাদিকার শক্তি প্রাকৃতিক শক্তি ও দ্রব্যের সাথে সাথে মানুষের সম্পর্ককে প্রতিফলিত করে। এই প্রাকৃতিক শক্তি ও দ্রব্য বস্তুগত সম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়। যাই হোক, উৎপাদন করতে গিয়ে মানুষ শুধু প্রকৃতির উপর ক্রিয়া করে না, একে অপরের ক্রিয়া করে, পারস্পরিক কাজ কর্মের বিনিময় করে এবং একটা নির্দিষ্ট উপায়ে যাই হোক, উৎপাদন করতে গিয়ে মানুষ শুধু প্রকৃতির উপর ক্রিয়া করে না, একে অপরের ক্রিয়া করে, পারস্পরিক কাজকর্মে বিনিময় করে এবং একটা নির্দিষ্ট উপায়ে সহযোগিতার মাধ্যমে তারা উৎপাদন করে। উৎপাদন করার জন্য তারা একে অপরের সাথে নির্দিষ্ট সংযোগ ও সম্পর্ক লিপ্ত হয় এবং একমাত্র এসব সংযোগ ও সম্পর্কের মধ্যে দিয়ে তাদের প্রকৃতির উপরে ক্রিয়া উৎপাদন সংগঠিত হয়। কার্ল মার্কস, মজুরি, শ্রম ও পুঁজি, মার্কস এঙ্গেলস নির্বাচিত রচনাবলী, 1950, ইংরাজি সংস্করণ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 83। বস্তুগত উৎপাদনের প্রক্রিয়ায় মানুষ যে নির্দিষ্ট সামাজিক সংযোগ ও সম্পর্কে লিপ্ত হয় তাই নিয়েই সৃষ্টি হয় উৎপাদন সম্পর্ক। উৎপাদন সম্পর্কের মধ্যে রয়েছে উৎপাদন উপকরণের মালিকানা ধরন, উৎপাদনে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর অবস্থান, এই অবস্থানের সৃষ্টি হয়েছে মালিকের ধরন থেকে এবং সামাজিক গোষ্ঠীগুলির পারস্পরিক সম্পর্ক থেকে। উৎপাদিত দ্রব্যের বণ্টনের ধরন। বণ্টনে এই ধরন উৎপাদনে মানুষের অবস্থান ও উৎপাদন উপকরণের মালিকানার ধরন থেকে সৃষ্টি হয়। উৎপাদন উপকরণের মালিকানার উপর এই উৎপাদন সম্পর্কের চরিত্র নির্ভর করে। জমি, জল, জঙ্গল,
অন্তর্মৃত্তিকা, কাঁচামাল, উৎপাদন যন্ত্র, উৎপাদনের জন্য ব্যবহৃত ঘরবাড়ি, যোগাযোগ মাধ্যম ও যানবাহন ইত্যাদি। এই উৎপাদন উপকরণের মালিকানা বিশেষ ব্যক্তির, সামাজিক গোষ্ঠীর বা শ্রেণীর হাতে হতে পারে। শ্রমজীবী জনগণকে শোষণের জন্য এই উৎপাদন উপকরণকে তারা ব্যবহার করতে পারে, অথবা এই উৎপাদন উপকরণ সমাজের সম্পত্তি হতে পারে। এর উদ্দেশ্য হবে সমাজের সমস্ত মানুষের বস্তুগত সাংস্কৃতিক প্রয়োজনে সন্তুষ্টি বিধান। উৎপাদন সম্পর্কের অবস্থান দেখিয়েই দেয় সাধারণ মানুষের মধ্যে উৎপাদন উপকরণ কিভাবে বন্টন করা হবে এবং তাই মানুষের উৎপাদিত সম্পদ কিভাবে বণ্টিত হবে। এইভাবে উৎপাদন উপকরণ উপর যে কোনো ধরনের মালিকানাই হলো নির্ধারক বৈশিষ্ট্য। উৎপাদন সম্পর্কের ভিত্তি। উৎপাদন সম্পর্ক তার সাথে সঙ্গতিপূর্ণ বন্টনের সম্পর্ককেও নির্ধারণ করে। উৎপাদন ও ভোগের মধ্যে সংযুক্ত সূত্র হলো বন্টন। সমাজে উৎপাদিত দ্রব্য হয় ব্যক্তিগত ভোগের কাজে লাগে, আর না হয় উৎপাদনের কাজে লাগে। উৎপাদনের কাজে লাগে এই কথার অর্থ হলো বস্তুগত সম্পদ উৎপাদনে উৎপাদন উপকরণ ব্যবহার হয়। ব্যক্তিগত ভোগ বলতে বোঝায় খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ক্ষেত্রে মানুষের প্রয়োজনকে পূরণ করা। ভোগের জন্য উৎপাদিত দ্রব্যের বন্টন উৎপাদন উপকরণের বন্টনের উপর নির্ভর করে। পুঁজিবাদী সমাজে উৎপাদন উপকরণের মালিক হলো পুঁজিপতিরা, তাই তারা শ্রমের উৎপাদিত দ্রব্যের মালিকও পুঁজিপতিরা। শ্রমিকদের উৎপাদন উপকরণ থেকে বঞ্চিত করা হয়, তাই শ্রমিকরা যাতে অনাহারে না মরে যায় সেই জন্য পুঁজিপতিদের স্বার্থে তাদের কাজ করতে বাধ্য করা হয়। এই পুঁজিপতিরাই তাদের উৎপাদনকে আত্মসাৎ করে। সমাজতান্ত্রিক সমাজে উৎপাদন উপকরণ হলো জনগণের সম্পত্তি, তাই শ্রমের উৎপাদিত দ্রব্য হলো শ্রমজীবী জনগণের নিজেদের সম্পত্তি। পণ্য উৎপাদনের অস্তিত্ব আছে এমন সমস্ত সমাজ গঠনে বস্তুগত সম্পদের বন্টন হলো পণ্যের বিনিময়ের মাধ্যম। উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ এই সব কিছু মিলেই একটা অভিন্ন সত্তা। এর মধ্যে উৎপাদন নির্ধারক ভূমিকা পালন করে। এইভাবে নির্ধারিত বিশেষ ধরনের বন্টন, বিনিময় ও ভোগ আবার বিপরীত ক্রমে উৎপাদনের উপরে প্রভাব বিস্তার করে। এই প্রভাব হলো উৎপাদনকে বিকশিত করে আর না হয় বাধাগ্রস্ত করে। উৎপাদন সম্পর্কে সামগ্রিক যোগফল সমাজে অর্থনৈতিক কাঠামো যা যথার্থ ভিত্তি তৈরি করে। এর উপরেই গড়ে ওঠে তার আইনি ও রাজনৈতিক কাঠামো। এর সাথে সংগতিপূর্ণভাবে গড়ে ওঠে নির্দিষ্ট সামাজিক চেতনা। মার্কস কনস্টিটিউশন টু দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমিক ভূমিকা, মার্কস এঙ্গেলস রচনাবলী 1950 ইংরাজি সংস্করণ, খণ্ড 1 পৃষ্ঠা 229। উপরিক কাঠামো সৃষ্টি হওয়ার পর তা আবার ভিত্তির উপর পারস্পরিক সক্রিয় প্রভাব বিস্তার করে, ভিত্তির বিকাশকে ত্বরান্বিত বা মন্দীভূত করে। উৎপাদন একটা প্রযুক্তিগত ও সামাজিক দিক আছে। প্রকৃতিবিজ্ঞান ও প্রযুক্তিগত বিজ্ঞান যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ধাতুবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিজ্ঞান ইত্যাদি উৎপাদনের প্রযুক্তিগত দিককে পর্যালোচনা করে। রাজনৈতিক অর্থশাস্ত্র জনগণের আর্থিক সম্পদ অর্থাৎ সামাজিক উৎপাদনের সামাজিক দিককে পর্যালোচনা করে। ভিআই লেনিন লিখেছিলেন, রাজনৈতিক অর্থশাস্ত্র আদেও উৎপাদন নিয়ে মাথা ঘামায় না, মাথা ঘামায় মানুষের সম্পর্ক নিয়ে, উৎপাদনের সামাজিক ব্যবস্থা নিয়ে। লেনিন, রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ, রচনাবলী, খণ্ড 3 পৃষ্ঠা 401। রাজনৈতিক অর্থশাস্ত্র উৎপাদন সম্পর্কের সাথে উৎপাদিকা শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা করে। উৎপাদিকা শক্তি
এবং উৎপাদন সম্পর্ক একসাথে মিলিত হয়, সৃষ্টি হয় উৎপাদন পদ্ধতি। উৎপাদিকা শক্তি হল উৎপাদনের সবচেয়ে চলমান ও বিপ্লবী উপাদান। উৎপাদিকা শক্তির পরিবর্তনের সাথে সাথে উৎপাদনের বিকাশ শুরু হয়। এই পরিবর্তন প্রথম শুরু হয় উৎপাদন যন্ত্রের পরিবর্তন ও বিকাশের মধ্যে দিয়ে, এবং তারপর উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে সংগতিপূর্ণ পরিবর্তন ঘটে। উৎপাদিকা শক্তির বিকাশের উপর নির্ভর করে মানুষে মানুষে উৎপাদন সম্পর্কর বিকাশ হয়। সেই উৎপাদন সম্পর্ক আবার সক্রিয়ভাবে উৎপাদিকা শক্তিকে প্রভাবিত করে। যে সমাজে উৎপাদিকা শক্তির সাথে উৎপাদন সম্পর্ক সংগতিপূর্ণ থাকে, সেই সমাজেই উৎপাদিকা শক্তি নিরবিচ্ছিন্ন বিকাশ ঘটে। বিকাশের একটা নির্দিষ্ট স্তরে উৎপাদিকা শক্তি নির্দিষ্ট উপাদান সম্পর্কের সীমা অতিক্রম করে যায় এবং উৎপাদন সম্পর্কের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। উৎপাদন সম্পর্ক আর উৎপাদিকা শক্তির বিকাশের সহায়ক থাকে না, তা তার পায়ের বেড়িতে রূপান্তরিত হয়। এর ফল হয় যাই হোক কাল হোক, এর ফলে আজ হোক কাল হোক পুরাতন উৎপাদন সম্পর্ক নতুনকে জায়গা ছেড়ে দেয়। এই নতুন উৎপাদন সম্পর্ক সমাজে উৎপাদিকা শক্তির চরিত্র ও উৎপাদিকা শক্তির যে স্তরোন্নত হয়েছে তার সাথে সংগতিপূর্ণ হয়। সমাজে অর্থনৈতিক ভিত্তির পরিবর্তনের সাথে সাথে তার পরিকাঠামোরও পরিবর্তন হয়। পুরনো ব্যবস্থার গর্ভে পুরনো উৎপাদন সম্পর্কের প্রতিস্থাপনের বস্তুগত ভিত্তি জন্ম হয়। নতুন উৎপাদন সম্পর্ক উৎপাদিকা শক্তির বিকাশের রাস্তা খুলে দেয়। তাই সমাজ বিকাশে অর্থনৈতিক নিয়ম হলো উৎপাদন সম্পর্ককে উৎপাদিকা শক্তির চরিত্রের সাথে সংগতিপূর্ণ হতেই হবে। ব্যক্তি সম্পত্তি ও মানুষের উপর মানুষের শোষণকে ভিত্তি করে যে সমাজ গড়ে উঠেছে, সেই সমাজে উৎপাদিকা শক্তির সাথে উৎপাদন সম্পর্কে সংঘর্ষ শ্রেণী সংগ্রামের রূপে প্রকাশিত হয়। এই পরিস্থিতিতে পুনরুৎপাদন পদ্ধতিকে নতুন উৎপাদন পদ্ধতি দিয়ে প্রতিস্থাপন করার বিষয়টা সামাজিক বিপ্লবের মধ্যে দিয়ে বাস্তবায়িত হয়। রাজনৈতিক অর্থশাস্ত্র হলো একটা ইতিহাস বিজ্ঞান। ঐতিহাসিকভাবে নির্ধারিত বস্তুগত উৎপাদনের সামাজিক রূপ নেই এর কারবার। এর বিশেষ উৎপাদন পদ্ধতির মধ্যে নিহিত আছে তার অর্থনৈতিক নিয়ম। অর্থনৈতিক নিয়ম হলো অর্থনৈতিক ঘটনাবলী ও তার প্রতিক্রিয়া, আভ্যন্তরীণ কার্যকারণ সম্পর্ক এবং তাদের মধ্যে পারস্পরিক নির্ভরতার মৌলিক প্রকৃতির প্রতিফলন। অর্থনৈতিক বিকাশের নিয়ম মানুষের ইচ্ছা নিরপেক্ষ। মানুষের ইচ্ছা নিরপেক্ষভাবেই নির্দিষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে তার আবির্ভাব ঘটে এবং তা কাজ করে। মানুষ এইসব নিয়মকে বুঝতে পারে, সমাজের স্বার্থে ব্যবহার করতে পারে, কিন্তু তারা অর্থনৈতিক নিয়ম সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না। শ্রেণী সমাজের অর্থনৈতিক নিয়মের ব্যবহার সবসময় শ্রেণী চরিত্র সম্পন্ন করে। প্রতিটি সামাজিক ব্যবস্থার অগ্রসর শ্রেণী সমাজের প্রগতিশীল বিকাশের কাজে এই নিয়মকে ব্যবহার করে। অন্যদিকে মুমূর্ষু শ্রেণী ও বিকাশকে প্রতিরোধ করে। প্রতিটি উৎপাদন ব্যবস্থার নিজস্ব মূল অর্থনৈতিক নিয়ম আছে। এই মূল অর্থনৈতিক নিয়ম নির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থার মর্মবস্তুকে প্রতিফলিত করে এবং তার প্রধান বৈশিষ্ট্য ও বিকাশের ধারাকে নির্ধারণ করে। অর্থনৈতিক অর্থশাস্ত্রকে অবশ্যই সর্বপ্রথমে উৎপাদন ও বিনিময়ের বিকাশের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন স্তরের নিয়ম অনুসন্ধান করতে হবে। যখন এই অনুসন্ধানের কাজ সম্পূর্ণ হবে, তখন কেবল রাজনৈতিক অর্থশাস্ত্র কতকগুলো সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করতে পারবে, যা সামগ্রিকভাবে উৎপাদন ও বিনিময়ের ক্ষেত্রেই কার্যকর হবে। এঙ্গেলস, অ্যান্টোডোরিং, লরেন্স অ্যান্ড উইসার্ট সংস্করণ, পৃষ্ঠা 165। তাই ভিন্ন ভিন্ন সামাজিক সংগঠন যেমন নিজস্ব নির্দিষ্ট অর্থনৈতিক নিয়মের দ্বারা পরিচালিত হয়,
তেমনি সমস্ত সমাজের সংগঠন ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ নিয়মের দ্বারা পরিচালিত হয়। এই সাধারণ নিয়ম হলো উৎপাদন সম্পর্ককে উৎপাদিকা শক্তির চরিত্রের সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগত অন্তর্নিহিত বিশেষ অর্থনৈতিক নিয়মের দ্বারা একে অপরের থেকে পৃথক। শুধু তাই নয়, তারা সমস্ত সমাজ সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য কয়েকটা অর্থনৈতিক নিয়মের দ্বারা পরস্পরের সাথে যুক্ত বটে। রাজনৈতিক অর্থশাস্ত্র নিম্নলিখিত ইতিহাস সম্মত উৎপাদন সম্পর্ক নিয়ে পর্যালোচনা করে। এই উৎপাদন সম্পর্কগুলো হলো আদিম গোষ্ঠীবদ্ধ ব্যবস্থা, দাসমালিক ব্যবস্থা, সামন্ততন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র। আদিম গোষ্ঠীবদ্ধ ব্যবস্থা হলো শ্রেণী পূর্ব ব্যবস্থা, দাসমালিক ব্যবস্থা হলো সামন্ত, পুঁজিবাদী হলো শ্রমজীবী জনগণের উপর শোষণ নির্যাতনের ভিত্তিতে ভিন্ন ভিন্ন ধরনের সমাজ ব্যবস্থা। সমাজতন্ত্র হলো সেই সমাজ ব্যবস্থা যা মানুষের দ্বারা মানুষের শোষণ থেকে মুক্ত। নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সামাজিক উৎপাদন কিভাবে বিকশিত হয়, রাজনৈতিক অর্থশাস্ত্র তাই নিয়ে পর্যালোচনা করে মানুষের দ্বারা মানুষের শোষণমূলক ব্যবস্থার আবির্ভাব, বিকাশ ও অবলুপ্তি নিয়েও। রাজনৈতিক অর্থশাস্ত্র দেখিয়ে দেয় ঐতিহাসিক বিকাশের সমগ্র প্রবাহ কিভাবে সমাজতান্ত্রিক উৎপাদন পদ্ধতির বিজয়যাত্রা প্রস্তুত করে। আবার সমাজতন্ত্রের অর্থনৈতিক নিয়ম, সমাজতান্ত্রিক সমাজের উৎপত্তির নিয়ম এবং পরবর্তীতে বিকাশের পথ বেয়ে তা কীভাবে উচ্চস্তরের সাম্যপদে পৌঁছায় তার নিয়মকে পর্যালোচনা করে। এইভাবে রাজনৈতিক অর্থশাস্ত্র হলো সামাজিক উৎপাদন বিকাশের বিজ্ঞান, অর্থাৎ মানুষে মানুষে অর্থনৈতিক সম্পর্কের বিজ্ঞান। মানব সমাজের বিকাশের ভিন্ন ভিন্ন স্তরে বস্তুগত সম্পদের বন্টন ও উৎপাদনকে নিয়ন্ত্রণ করে যেসব নিয়ম রাজনৈতিক অর্থশাস্ত্র তা বিশদে ব্যাখ্যা করে। মার্ক্সবাদী রাজনৈতিক অর্থশাস্ত্র পদ্ধতির দিক থেকে দ্বন্দ্বমূলক বস্তুবাদী। সমাজে অর্থনৈতিক গঠনকে পর্যালোচনার ক্ষেত্রে দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদের মৌলিক সিদ্ধান্তগুলিকে প্রয়োগ করে মার্ক্সবাদী লেনিনবাদী রাজনৈতিক অর্থশাস্ত্র গড়ে উঠেছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতির মতো প্রকৃতি বিজ্ঞান পরীক্ষাগারে কৃত্রিমভাবে সৃষ্ট পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে। এইসব পরীক্ষা নিরীক্ষার একটা প্রক্রিয়াকে বিশুদ্ধরূপে পর্যালোচনা করে যেসব উপাদান বাধা দেয় তাকে বাদ দিতে পারে। সমাজের অর্থনৈতিক সংগঠন পর্যালোচনার ক্ষেত্রে রাজনৈতিক অর্থশাস্ত্র এই প্রক্রিয়া গ্রহণ করতে পারে না। অর্থনীতির নানা রূপ বিশ্লেষণের ক্ষেত্রে অণুবীক্ষণ যন্ত্র বা রাসায়নিক বিক্রিয়কে কোনো কাজে লাগবে না। বিমূর্ততার শক্তি এই দুইকে প্রতিস্থাপিত করবেই। মার্ক্স, ক্যাপিটাল, খণ্ড 1, কার সংস্কার, পৃষ্ঠা 12। প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থার পরস্পর বিরোধী ও জটিল চরিত্র সম্পন্ন। অর্থনৈতিক মৌলিক বৈশিষ্ট্য ও গভীরে গঠিত প্রক্রিয়ায় তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে তার যথার্থ চরিত্র প্রকাশ করাই হলো বৈজ্ঞানিক গবেষণার কাজ। এই মৌলিক বৈশিষ্ট্য ও প্রক্রিয়ার অর্থনীতির বাহ্যিক রূপের ভিতরে নিহিত থাকে এবং নির্দিষ্ট উৎপাদন সম্পর্কের গৌণ বৈশিষ্ট্যের বিমূর্ত রূপ হিসাবে তার যথার্থ চরিত্র প্রকাশ করে। এই বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে নানা অর্থনৈতিক ধারণা জন্ম হয়। এই সব ধারণা নির্দিষ্ট সমাজ সংগঠনের উৎপাদন সম্পর্কের যথার্থ প্রকাশ। এই সব ধারণার হলো পণ্য, মূল্য, মুদ্রা, অর্থনৈতিক হিসাব, লাভজনকতা, শ্রম, দিন ইত্যাদি। মার্ক্সের পদ্ধতি হলো ক্রমান্বয়ে সরল বিষয় থেকে আরও জটিল অর্থনৈতিক বিষয়ের দিকে যাওয়া। এই নিম্ন থেকে উচ্চতর সমাজ বিকাশের ক্রমোন্নতির ধারার সাথে সঙ্গতিপূর্ণ। যখন রাজনৈতিক অর্থশাস্ত্রের বিভিন্ন বিষয় অনুসন্ধানে এই পদ্ধতি গ্রহণ করা হয়
তখন যুক্তিসঙ্গত অনুসন্ধানের সাথে যুক্ত হয় সমাজ বিকাশের ঐতিহাসিক বিশ্লেষণ। পুঁজিবাদী উৎপাদন সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে মার্কস সর্বপ্রথমে আলাদা করে প্রাত্যহিক সম্পর্কের বিশ্লেষণ করেছেন। এর সম্পর্ক হলো সবচেয়ে সরল এবং যা এক পণ্যের সাথে অন্য পণ্যের ঘন ঘন বিনিময়ের পুনরাবৃত্তি ঘটায়। তিনি দেখালেন পণ্য হলো পুঁজিবাদী অর্থনীতির কোষের মতো। পুঁজিবাদের ভ্রূণাবস্থা থেকে দ্বন্দ্ব আছে। সূচনা বিন্দু হিসাবে পণ্যের বিশ্লেষণ করে মার্কস মুদ্রার উৎসের ব্যাখ্যা করলেন। মুদ্রার পুঁজিতে রূপান্তরের প্রক্রিয়ায় রহস্য উন্মোচন করলেন পুঁজিবাদী শোষণের বিশেষ প্রকৃতির। মার্কস দেখালেন সমাজের বিকাশ কিভাবে পুঁজিবাদের পতন ঘটাবে, কিভাবে সাম্যবাদ জয়যুক্ত হবে। লেনিন দেখালেন অর্থনৈতিক অর্থশাস্ত্রকে অবশ্যই অর্থনৈতিক বিকাশের চারিত্রিক বৈশিষ্ট্যের পরস্পরকে ব্যাখ্যা করতে হবে। এর সাথে সঙ্গতিপূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে রাজনৈতিক অর্থশাস্ত্রের বর্তমান প্রবাহকে। রাজনৈতিক অর্থশাস্ত্রের মৌলিক প্রতিপাদ্য পণ্য, মুদ্রা, পণ্য, পুঁজি ইত্যাদিকে। মানব সমাজের বিকাশের ভিন্ন ভিন্ন স্তরে এইসব মৌলিক প্রতিপাদ্যের আবির্ভাব কীভাবে হয়েছিল, ইতিহাসের ক্রম অনুযায়ী তারও ব্যাখ্যা করতে হবে। এইভাবে প্রাক পুঁজিবাদী ব্যবস্থার বর্ণনার সময় পণ্য, মুদ্রার মতো প্রাথমিক ধারণা আলোচিত হয়েছিল। পুঁজিবাদী অর্থনীতি এইসব বিষয়ের পূর্ণ বিকাশ হয়েছিল। লেনিন যখন পুঁজিবাদী অর্থনীতি পর্যালোচনা করেন তখন এর আলোচনা করেছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতি যখন আলোচনা হবে তখনও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক নিয়মের মূল প্রাথমিক ধারণা জাতীয় অর্থনীতির পরিকল্পিত আনুপাতিক বিকাশের নিয়ম, কাজ অনুযায়ী বন্টন আর মূল্য, মুদ্রা ইত্যাদিকে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণকালীন পর্যায়ের জন্য নিবেদিত একটা অধ্যায়ের সন্নিবেশন করতে হবে। এইসব নিয়ম ও ধারণার বিস্তৃত আলোচনা করতে হবে। জাতীয় অর্থনীতির সমাজতান্ত্রিক ব্যবস্থা শীর্ষক অধ্যায়ে। ইতিহাসের মতো রাজনৈতিক অর্থশাস্ত্র সমাজ বিকাশের ঐতিহাসিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট বৈচিত্র্য নিয়ে আলোচনা করে না। প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে মূল ধারণা দেয় রাজনৈতিক অর্থশাস্ত্র। রাজনৈতিক অর্থশাস্ত্র ছাড়াও জাতীয় অর্থনীতির বিভিন্ন শাখার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এমন আরও অনেক বিজ্ঞানের শাখা আছে। শিল্প অর্থনীতি, কৃষি অর্থনীতির ইত্যাদির মতো এইসব বিভিন্ন শাখার নিয়মের ভিত্তি আবিষ্কার করেছে রাজনৈতিক অর্থশাস্ত্র। জীবন থেকে বিচুক্ত কিছু অতীন্দ্র বিষয় নিয়ে রাজনৈতিক অর্থশাস্ত্র আলোচনা করে না। আলোচনা করে অত্যন্ত বাস্তব ও জীবন্ত বিষয় নিয়ে, যা মানুষ, সমাজ ও শ্রেণীর গুরুত্বপূর্ণ স্বার্থের উপর প্রভাব বিস্তার করে। পুঁজিবাদের পতন ও সমাজতন্ত্রের জয় কি অবশ্যম্ভাবী? পুঁজিবাদের স্বার্থ ও সমাজ স্বার্থ ও মানবজাতির প্রগতিশীল বিকাশকে বিরোধিতা করে শ্রমিক শ্রেণী কি পুঁজিবাদের কবর খোঁড়ে এবং পুঁজিবাদের হাত থেকে সমাজভক্তি ধারণা কি তারাই বাহক? এই সব এবং এই ধরনের নানা প্রশ্নের জবাব বিভিন্ন অর্থনীতিবিদেরা নানানভাবে দিয়েছেন। তাদের জবাবের ভিন্নতা নির্ভর করে কোন শ্রেণীর স্বার্থে তারা রক্ষা করতে চান তার উপরে। এই কারণে সমাজে সব শ্রেণীর জন্য একটা অভিন্ন রাজনৈতিক অর্থশাস্ত্র নেই, আছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক অর্থশাস্ত্র, যেমন বুর্জোয়া রাজনৈতিক অর্থশাস্ত্র এবং আরও আছে মধ্যবর্তী শ্রেণী, পেটি বুর্জোয়া শ্রেণী অর্থশাস্ত্র। যাই হোক, এ থেকে যা পাওয়া যায় তা হলো যেসব অর্থনীতিবিদেরা জোরের সাথে দাবি করেন রাজনৈতিক অর্থশাস্ত্র নিরপেক্ষ বিজ্ঞানের কোনো দল নেই, রাজনৈতিক অর্থশাস্ত্রের শ্রেণী সংগ্রাম নিরপেক্ষ, তার সাথে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই,
তারা ভ্রান্ত। বস্তুনিষ্ঠ পক্ষপাতহীন সত্যকে ভয় পায় না। সাধারণভাবে এমন কোনো রাজনৈতিক অর্থশাস্ত্রের অস্তিত্ব কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয় সম্ভব। এমন বস্তুনিষ্ঠ রাজনৈতিক অর্থশাস্ত্র থাকতে পারে সেই শ্রেণীরই যার পুঁজিবাদের ক্ষত ও দ্বন্দ্ব গোপন করার প্রয়োজন নেই, যে পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করতে চায় না। এই ধরনের রাজনৈতিক অর্থশাস্ত্র সেই শ্রেণীই থাকতে পারে যার স্বার্থে সমাজকে পুঁজিবাদী দাসত্ব থেকে মুক্ত করার সাথে একীভূত হয়ে গেছে, যার স্বার্থ মানবজাতির প্রগতিশীল বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ। এই ধরনের শ্রেণী হলো শ্রমিক শ্রেণী। তাই শ্রমিক শ্রেণীর স্বার্থের ভিত্তিতে যে রাজনৈতিক অর্থশাস্ত্র গড়ে উঠবে তাই হবে একমাত্র বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন। এই রাজনৈতিক অর্থশাস্ত্র হলো মার্ক্স বা লেনিনবাদী রাজনৈতিক অর্থশাস্ত্র। মার্ক্স বা লেনিনবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মার্ক্সবাদী রাজনৈতিক অর্থশাস্ত্র। সরবরাহ রাজনৈতিক অর্থশাস্ত্রের স্রষ্টা হলেন শ্রমিক শ্রেণীর মহান নেতা ও তাত্ত্বিক কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস। তার প্রখ্যাত গ্রন্থ ক্যাপিটালে মার্ক্স পুঁজিবাদের জন্ম, বিকাশ ও পতনের নিয়মকে দেখিয়েছিলেন সমাজতান্ত্রিক বিপ্লবের অবসম্ভাবিতার ও সরবরাহ একনায়কত্বের প্রতিষ্ঠার অর্থনৈতিক ভিত্তি কী। মার্ক্স ও এঙ্গেলস সাধারণভাবে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণের এবং সাম্যবাদের দুই পর্যায় সম্পর্কে তাদের তত্ত্বের জন্ম দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং মার্ক্স এঙ্গেলসের মহান অনুগামী লেনিনের রচনায় মার্ক্সবাদের অর্থনৈতিক শিক্ষার আরও সৃজনশীল বিকাশ ঘটেছিল। লেনিন ঐতিহাসিক বিকাশের নতুন অভিজ্ঞতার সাধারণীকরণ করেছিলেন, সাম্রাজ্যবাদ সম্পর্কিত মার্ক্সবাদী শিক্ষা সৃষ্টি করেছিলেন, সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রকৃতিকে উন্মোচিত করেছিলেন, আধুনিক পুঁজিবাদের মূল অর্থনৈতিক নিয়মের প্রাথমিক ধারণার জন্ম দিয়েছিলেন, পুঁজিবাদের সাধারণ সংকটের মৌলিক তত্ত্বের সমাধান করেছিলেন, সমাজতান্ত্রিক বিপ্লবের নতুন ও পূর্ণাঙ্গ তত্ত্বের সৃষ্টি করেছিলেন এবং সমাজতন্ত্র ও সাম্যবাদের নির্মাণের ক্ষেত্রে মূল সমস্যাগুলির বিজ্ঞানসম্মত সমাধান করেছিলেন। এইভাবে লেনিন মার্ক্সবাদের অর্থনৈতিক বিজ্ঞানকে সমৃদ্ধ করেছিলেন। লেনিনের মহান সহযোদ্ধা ও অনুগামী জেভি স্ট্যালিন রাজনৈতিক অর্থশাস্ত্রের ক্ষেত্রে অনেক নতুন ধারণা জন্ম দিয়েছিলেন ও তাকে বিকশিত করেছিলেন। মার্ক্স এঙ্গেলস লেনিনের মৌলিক রচনার উপর ভিত্তি করে গড়ে ওঠা এইসব নতুন ধারণা যথার্থ একটা বিজ্ঞানসম্মত রাজনৈতিক অর্থশাস্ত্রের জন্ম দিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি ও অন্যান্য ভ্রাতৃপ্রতিম কমিউনিস্ট পার্টির বিভিন্ন প্রস্তাবে এবং লেনিন স্ট্যালিন সহযোদ্ধা ও অনুগামী এইসব দলের নেতারা মার্ক্সবাদী লেনিনবাদী অর্থনৈতিক তত্ত্বকে সৃজনশীলভাবে বিকশিত করেছেন। এরা সাম্যবাদ ও সমাজতন্ত্র গড়ে তোলা এবং বিপ্লবী সংগ্রামের অভিজ্ঞতাকে সাধারণীকরণ করে অর্থনৈতিক বিজ্ঞানকে নতুন সিদ্ধান্ত ও ধারণা দ্বারা সমৃদ্ধ করেছিলেন। পুঁজিবাদী নির্যাতন থেকে মুক্তির সংগ্রামে শ্রমজীবী মানবজাতি ও শ্রমিক শ্রেণীর হাতে মার্ক্সবাদী লেনিনবাদী রাজনৈতিক অর্থশাস্ত্র হল একটা অত্যন্ত শক্তিশালী ভাবগত হাতিয়ার। মার্ক্সবাদী লেনিনবাদী অর্থনৈতিক তত্ত্বের জীবন্ত শক্তি এখানেই নিহিত। এই যে তত্ত্ব শ্রমিক শ্রেণী ও শ্রমজীবী জনতাকে সমাজের অর্থনৈতিক বিকাশের নিয়মের জ্ঞানে সমৃদ্ধ করে, সাম্যবাদের চূড়ান্ত বিজয় সম্পর্কে তার মধ্যে উজ্জ্বল আশা ও প্রত্যয় সৃষ্টি করে।